একজন খতরনাক সাইকো কিলার যে রাস্তা থেকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যায় আর তাদের সঙ্গে করে এমন কিছু যা দেখলে আপনার শরীর কেঁপে উঠবে আর আপনি ভাবতেও পারবেন না যে মানুষ এত নৃশংস হয় কি করে। তো আজকে দেখতে চলেছি এক ভয়ঙ্কর সাইকো থ্রিলার মুভি আই স দ্য ডেভিলের গল্প, যার IMDb রেটিং 7.8 আউট অফ 10। আর আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা শুনশান একটা রাস্তায় গাড়ি চলতে দেখতে পাই, কিন্তু হঠাৎ করেই সেই গাড়িটি রাস্তার ধারে থেমে যায়। আমরা দেখতে পাই সেই গাড়িটির মধ্যে একটা সুন্দরী মেয়ে বসা ছিল। এরপর মেয়েটি তার ফিয়ন্সেকে কল করে। আমরা জানতে পারি তার ফিয়ন্সের নাম ছিল কিনসু। যখন সে তার ফিয়ন্সের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই একটা স্কুল ভ্যান এসে সেখানে দাঁড়ায়, আর সেই ভ্যান থেকে একজন অচেনা লোক নেমে আসে আর সে তাকে বলে যে কি হয়েছে। তখন মেয়েটি তাকে জানায় যে আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। এমনকি সে এও জানায় যে কাছাকাছি একটা গ্যারেজে সে ফোন করে দিয়েছে, তাই খুব শীঘ্রই এখানে সাহায্য পৌঁছে যাবে। দেখা যায় চারদিকে তখন অনেক বরফ পড়া ছিল। তখন সেই লোকটি বলে যে বরফ পড়েছে এ কারণে তাদের আসতে অনেকটা দেরি হতে পারে, আর তার যে কাজ করো আমাকেই দেখতে দাও। এখানে ফোনের অপর প্রান্ত থেকে কিমসু তার এই কথাটা শুনতে পেরে যায়, আর তার কাছে এই ব্যাপারটা একদম ভালো লাগে না। এদিকে এই নির্জন রাস্তায় লোকটি গাড়ির টায়ার চেক করে বলে তোমার টায়ার তো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তখন গাড়ির ভেতরে বসা মেয়েটি বলে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, তবে গাড়ি মেরামত করা লোকেরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। কিন্তু সেই লোকটা মেয়েটির কথায় কোনো খেয়াল করে বলে মনে হয় না। তখন সে মেয়েটির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর সে নিজের গাড়িতে গিয়ে বসে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সে নিজের গাড়ি চালু করে না, আর তার গাড়িকে আমরা সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এতে করে গাড়ির মধ্যে বসে থাকা মেয়েটা খানিকটা ভয় পেয়ে যায়, আর এই মুহূর্তে তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ সেই লোকটা এসে মেয়েটির গাড়ির জানালায় আঘাত করে আর মেয়েটিকে মারাত্মকভাবে জখম করে তাকে সঙ্গে নিয়ে যায়। এরপর যখন মেয়েটির জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা অচেনা জায়গায় খুঁজে পায়, চারদিকের পরিবেশ একেবারে ভয়ঙ্কর অবস্থায় ছিল। মেয়েটি তখন বুঝতে পারে এই ভয়ঙ্কর শয়তান হয়তো তাকে মেরে ফেলবে। এরপর সে লোকটিকে অনুরোধ করে, সে বলে যে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু তবুও তার কোনো দয়াই হয় না, উল্টো সে বীভৎসভাবে মেয়েটিকে কেটে কুটে মেরে ফেলে। এর পরের দিন নদীর ধারে একটা বাচ্চা খেলতে গিয়ে অদ্ভুত কিছু একটা দেখতে পায়, আর সেই দিনই পুলিশ মেয়েটির দেহের আলাদা আলাদা বডি পার্টস বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। আর জানা যায় মেয়েটির বাবা গত 30 বছর ধরে একজন গোয়েন্দা অফিসার ছিল, কিন্তু তারপরেও সে এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে, কারণ 20 বছর ধরে অ্যাক্টিভ থাকার পরেও সে নিজের মেয়েকেই বাঁচাতে পারেনি। সে কিমসুকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, কারণ কিমসু ছিল তার মেয়ে জু ইউনের ফিয়ন্সে, যে তাকে অনেক ভালোবাসতো। দেখা যায় মেয়েটির মৃত্যুর পর কিমসুও পুরোপুরি ভেঙে পড়ে, আর তার চোখে তখন টলটল করে পানি এসে যায়, কিন্তু সে কিছুই বলে না, একেবারে চুপচাপ হয়ে যায়। আর তাকে দেখে মনে হচ্ছিল যে ঝড় আসার আগে আকাশ যেমন থমকে যায় সেও তেমনই একেবারে থমকে যায়। এরপরে দেখা যায় যে সে অফিস থেকে 2 সপ্তাহ ছুটি নিয়ে নেয়। আসলে কিমসু ছিল ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের একজন এজেন্ট, আর সে ছিল তার টিমের সবচেয়ে বেস্ট। এরপর আমরা দেখতে পাই যে তার সঙ্গে কাজ করা আরেকজন এজেন্ট তার সঙ্গে দেখা করতে আসে, আর তাকে তখন একটা বিশেষ ক্যাপসুল দেয়। এরপরে সেই বন্ধু তাকে বলে যার কাছে এই ক্যাপসুলটি থাকবে তার সরাসরি লোকেশন তুমি ট্র্যাক করতে পারবে, এমনকি তার কথাও তুমি শুনতে পারবে। এরপর সে আরো বলে যে এই ঘটনা যেন কেউই জানতে না পারে, তাহলে কিমসু এবং তার জন্য মারাত্মক অসুবিধা হতে পারে। তখন কিমসু বলে যে চিন্তা করো না, কোনো সমস্যাই হবে না। এরপর কিমসু সেখান থেকে বেরিয়ে যায়। তখন কিমসুর ফিয়ান্সের বাবা মানে তার শ্বশুর, যে একজন ডিটেকটিভ ছিল, সে তাকে বলে যে এই ধরনের কেসে আগেও তারা 4 জনকে গ্রেপ্তার করেছিল, আর তারপর সে কিমসুকে সেই 4 জনের ছবি এবং সব ডিটেলস দিয়ে দেয়। আর কিমসু সে ডিটেলস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে এক এক করে দুজনকে কঠিন ভাবে টর্চার করে, কিন্তু শেষমেশ সে বুঝতে পারে যে এদের মধ্যে কেউই আসল খুনি ছিল না। এরপর সে 3 নাম্বার সাসপেক্টের বাড়িতে যায়। এরপর সেখানে গিয়ে জানতে পারে যে 3 নাম্বার সাসপেক্ট আগে থেকেই নিজের বাড়ি ছেড়ে দিয়েছিল, এমনকি নিজের ছেলে মেয়েকেও সে ছেড়ে গেছে, আর তার বাবা মাও জানতো না যে সে এখন কোথায় আছে। এরপর কিমসু যখন সেখান থেকে বেরিয়ে হচ্ছিল তখনই সে বাইরে লোকটির ছেলেকে দেখতে পায়। এরপর কিমসু তাকে জিজ্ঞেস করে যে তার বাবা কোথায় থাকে সে জানে কিনা। দেখা যায় কি মনে করে যেন ছেলেটি সবকিছু তাকে বলে দেয়। এরপর সেই বাচ্চা ছেলেটির দেওয়া ঠিকানা অনুযায়ী কিমসু খুঁজতে খুঁজতে সেই লোকেশনে চলে যায় যেখানে তার লিস্টের 3 নাম্বার সাসপেক্ট থাকতো। এরপর যখন সে তার আস্তানাটা ভালো করে সার্চ করছিল সেখানে সে মেয়েদের বিভিন্ন প্রাইভেট জিনিসপত্র খুঁজে পায়, আর এভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে ট্রেনের মধ্যে একটা আংটি খুঁজে পায়, আর সেটা দেখে সাথে সাথে কিমসু চিনতে পারে, কারণ এইটা ছিল তার ফিয়ান্সে ইয়াংজুর আংটি। দেখা যায় আংটিটি দেখে কিমসুর চোখে অজান্তেই পানি চলে আসে, আর সে পুরোপুরি বুঝে যায় যে এটাই
সেই বাড়ি আর এটাই সেই খুনি যে ইয়াংজুকে নির্মম ভাবে হত্যা করেছে। অন্যদিকে আমাদের জেন জুয়েলকে দেখানো হয়, আর এই সেই সাইকো কিলার যে কিমসুর ফিয়ান্সেকে হত্যা করেছিল। আমরা দেখতে পাই সে একটি স্কুল ভ্যানে করে কয়েকজন মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল। আসলে সে পার্ট টাইম স্কুল ভ্যানে করে মেয়েদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করত, আর সেই ভ্যানের ভিতর তার একটি মেয়ের উপরে বিশেষ নজর ছিল। আর এ থেকে আমরা বুঝতে পারি যে এখানেও সে কিছু একটা করতে চলেছে, যদিও সে কিছুক্ষণ আগেই একটা নির্দোষ মেয়েকে গাড়ির মধ্যেই মেরে ফেলেছিল। এরপর রাতে দেখা যায় যে ভ্যান থেকে একটি মেয়ে নিখোঁজ ছিল। আসলে সেই মেয়েটিকে সে কিডন্যাপ করে তার বাসায় নিয়ে আসে। এরপর সে যখন মেয়েটির উপরে টর্চার করতে যাচ্ছিল তখন পেছন থেকে কিছু একটা শব্দ ভেসে আসে। এতে করে জেন থেমে যায় এবং কিসের শব্দ এটা দেখার জন্য সে বাড়ির বাইরে গিয়ে লাইট জ্বালায়। আর তখনই তার সামনে দাঁড়িয়ে থাকা কিমসুকে সে দেখতে পায়, কিন্তু এতে সে মোটেও চমকায় না। উল্টো সে বলে, তুমি কি একা এসেছো? কিন্তু কিমসু তার কোনো উত্তরই দেয় না। তখন জেন হেসে বলে, হয়তো তুমি পুলিশ। আর আমার অবাক লাগে যে কোরিয়ান ঠোলা পুলিশ আমাকে এত তাড়াতাড়ি খুঁজে পেয়েছে, কিন্তু আমি কি জিনিস সেটা তুমি জানো না। আসলে সে কিমসুকে চিনতে পারেনি, যেহেতু সে একজন অপরাধী তাই চোরের মনে পুলিশ পুলিশ থাকবে এটাই কথা, তাই সে কিমসুকেও পুলিশ ভাবে। এরপর জেন কিমসুর দিকে দৌড়ে আসে, তার হাতে ছিল একটা ধারালো অস্ত্র, কিন্তু দেখা যায় তার আগেই কিমসু তার আঘাত থেকে এড়িয়ে যায় এবং তাকে খুব খারাপভাবে মারতে শুরু করে। যদিও জেন তাকে বারবারই মারার চেষ্টা করছিল, কিন্তু কিমসু ছিল একজন ওয়েল ট্রেন্ড ফাইটার, আর তার সাথে পারা ছিল একেবারেই অসম্ভব। যেন সে জেনকে মারতে মারতে একেবারে তক্তা বানিয়ে দেয়। এক পর্যায়ে সে একটা পলিথিন দিয়ে জেনের মুখটা আটকে দেয়, ফলে জেনের শ্বাস বন্ধ হতে শুরু করে। কিন্তু তারপরেও কিমসু তাকে ছাড়ে না, আর যখনই সে মরতে যাচ্ছিল তখনই কিমসু তাকে ছেড়ে দেয়। আর তার ঠিক সামনেই একটা বিশাল পাথর রাখা ছিল। কিমসু সেই পাথর তুলে নেয় এবং জেনকে একেবারে খতম করে দিতে চায়, কিন্তু শেষ মুহূর্তে সে কিছু একটা মনে করে নিজেকে থামিয়ে দেয়। এরপর কিমসুর কাছে যে ক্যাপসুলটি ছিল, যার মধ্যে কারো লোকেশন ট্র্যাক করতে পারে অথবা কারো কথাও শুনতে পারে, সে সেটিকে জেনের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু জেন এই ব্যাপারে কোনো কিছুই টের পায় না, কারণ ঠিক সেই সময়ে জেন তখন মার খেতে খেতে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এভাবেই কিমসুর কারণে এই ভয়ঙ্কর খুনির হাত থেকে একটা মেয়ের ইজ্জত এবং জীবন দুটোই বেঁচে যায়। এরপর যখন জেনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা কবরের মধ্যে দেখতে পায়, আর যেটা সে সেই মেয়েটির জন্য করেছিল। আর সে একটি খামও খুঁজে পায় যার মধ্যে অনেকগুলো টাকা রাখা ছিল। এতে করে বেচারা জেন পুরোপুরি কনফিউজড হয়ে যায়। আসলে এমন লোককে কেউ দেখেছে নাকি যে মার দিয়ে যায় সাথে সাথে মারের দামও দিয়ে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়, আর রাস্তায় একটা ট্যাক্সি পেয়ে তাদের কাছে লিফট চায়। দেখা যায় ট্যাক্সির মধ্যে আগে থেকেই দুজন লোক বসা ছিল, আর অন্যদিকে দূরে বসে থাকা কিমসু নিজের মোবাইলের সাহায্যে জেনের প্রতিটি লোকেশন জেনে গিয়েছিল। এমনকি তার প্রত্যেকটা নড়াচড়া আর কথাবার্তা সে স্পষ্ট শুনতে পারছিল আর তাকে ফলো করছিল। ওদিকে যে ট্যাক্সিতে জেন বসেছিল তখন ট্যাক্সির ভেতরে আগে থেকে বসে থাকা সেই লোক দুটোর উপরে তার সন্দেহ হয়। এরপর যখন সে গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় যে পিছনে থাকা লোকটি তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, আর এর আগে এসেই সে দুজনকে ভয়ঙ্করভাবে খুন করে ফেলে। এরপরে জেন যখন সেই গাড়িটির ডিকি খোলে তার ভেতরে সে আরেকটা ডেড বডি পড়ে থাকতে দেখতে পায়, যার মানে গাড়ির মধ্যে যারা ছিল তারাও ছিল জেনের মতোই সাইকো খুনি, কিন্তু তারা জানতো না যে জেন ওদের সবার বাপ। এরপর জেন তিনজনকে রাস্তার পাশে ফেলে দিয়ে তাদের গাড়ি নিয়ে রাস্তার উল্টো দিকে চলে যায়। অন্যদিকে জেনও খুব আহত ছিল, তাই সে একটি ডাক্তারের কাছে যায়। দেখা যায় সেখানে একটা সুন্দরী নার্সও ছিল, আর জেনের নজর সেই নার্সের উপরে পড়ে যায়। এরপরে নার্স যখন তাদের স্টোর রুমে যায় তখন জেন আগে থেকেই সেখানে বসেছিল, আর সে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং নার্সকেও ভয় দেখায়। এরপর সে কুৎসিত ভাবে বলে যে গত রাতে সে এক আইটেমের সঙ্গে মজা করতে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে একজন তেলাপোকা এসে তার পুরো মজাটাই নষ্ট করে দেয়, কিন্তু এবার আমি কোনো মতেই এই মজা নষ্ট করতে চাই না। দেখা যায় নার্স তখন কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, কিন্তু জ্যান ছিল একজন সাইকো মানুষ, সে কারো কোনো কথাই শোনে না, এমনকি তার মনে কারো জন্য কোনো মায়াদয় ছিল না। আসলে সে ছিল একটা মানুষরূপী জানোয়ার। এরপর সে যখন ফুলের মধু খেতেই যাচ্ছিল, কিন্তু এর আগেই কিমসু সেখানে এসে যায়, আর সে পেছন থেকে এসে তার হাতে থাকা সিলিন্ডার দিয়ে জেনের মাথায় আঘাত করে। এরপর কিমসু জেনকে খুব খারাপ ভাবে মারধর করে, আর যখন জেন প্রায় মরেই যাচ্ছিল তখন নার্স সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিমসু তাকে থামতে বলে। এরপর সে জেনের কানে গিয়ে ফিসফিস করে বলে যে এটা তো কেবল শুরু, আর এটা এত সহজে তাড়াতাড়ি শেষ হবে না, সামনে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আসলে চিন্তা করুন, কিমসুর ভালোবাসার মানুষকে কেউ একজন নির্মম ভাবে টুকরো টুকরো করে ফেলেছে, আর তাই কিমসু জেনকে শেষ করে দিয়ে তার শাস্তি একেবারে দিতে চাইছিল না, সে তাকে তিলে তিলে মারতে চায়। এরপর সে জেনের পায়ের সার রক কেটে ফেলে। এভাবে একটা একটা করে দুই পায়েরই ঠিক একই অবস্থা করে কিমসু।
আর ওদিকে জেনও তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর সিন পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই জেন একটা গাড়ি থেকে হেসড়ে হেসড়ে নামছিল, কারণ তার 2 পায়ের সার রগই একেবারে কাটা ছিল, তাই সে তখনই কোনোভাবে দাঁড়াতে পারছিল না, এমনকি তার একটা হাতও ভাঙা ছিল। এতে করে জেন ভীষণ যন্ত্রণায় পড়ে যায়, আর সে কিছুতেই বুঝতে পারছে না যে কেন তার সঙ্গে এমন করা হচ্ছে, আর বারবার সুযোগ পেয়েও এভাবে তাকে যন্ত্রণা দিয়ে কেন ছেড়ে দিচ্ছে, কে এই লোক আর কেনই বা এসব করছে। এসব কিছু তার কোনোভাবেই মাথায় আসে না। একই সঙ্গে সে কনফিউজও হয়ে যায়, কারণ কিমসু কিভাবে তার বারবার লোকেশন খুঁজে বের করে। এতে করে তার সন্দেহ হয় যে তার শরীরে হয়তো কোনো ট্রান্সমিটার দেয়া আছে। এরপর সে নিজের জুতো চেক করে, পুরো গাড়ি খুঁজে দেখে, কিন্তু কোথাও কিছুই খুঁজে পায় না। এরপর সে গাড়ি নিয়ে হাইওয়ের দিকে চলে যায়। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই গাড়িটাকে পাল্টে ফেলবে। এরপর সে রাস্তায় দাঁড়িয়ে আরেকটা গাড়িকে থামানোর জন্য হাত তোলে, কিন্তু দেখা যায় সে গাড়ির মধ্যে সেনারা ছিল, তাই সে কিছুই করতে পারে না। অন্যদিকে তখন কিমসুর কাছে তার ফিয়ন্সের বাবার কল আসে। সে কিমসুকে জেনের পিছু করা বন্ধ করতে বলে, আর সে বলে যা করেছো অনেক হয়েছে, এখন বাকি শাস্তিটা পুলিশ দেবে। কিন্তু এই মুহূর্তে কিমসুর কাছে এমন কথার কোনো দামই ছিল না, আর পৃথিবীর কোনো কিছুই তাকে হয়তো আর থামাতেই পারত না, কারণ তার ভালোবাসাকে যেভাবে টুকরা টুকরা করে ফেলা হয়েছে তাতে তাকে সে কোনোভাবেই ছেড়ে দিতে পারবে না। তাই সে ঘাতককে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দিতে দিতে মারতে চায়। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই জেন তার একটা বন্ধুর বাড়িতে আছে, আর সেখানে একটা মেয়ে ছিল, আর তারাও ঠিক জেনের মতোই সাইকো ছিল। আর এখানে জেন তাদের নিজের পুরো গল্প শোনায় যে কিভাবে একজন লোক তাকে বারবার খুঁজে বের করছে আর টর্চার করে তারপর ছেড়ে দিচ্ছে, আর এরপর আবার গর্ত থেকে খুঁজে বের করে তাকে টর্চার করছে। এতে করে তার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। তখন জেনের ওই সাইকো বন্ধু তাকে বলে যে তোমাদের সঙ্গে বাঘ হরিণের খেলা চলছে, আর সে এখন তোমাকে স্বীকার করছে। আর সে আরো বলে যে এতদিন ধরে তুমি যে মেয়েদেরকে মেরেছো, এই লোকটা ঠিক তাদের মধ্যেই কারো আপনজন হবে। এরপর যে নিজের ঘরে চলে যায় এবং গভীরভাবে চিন্তা করতে থাকে সে এই লোকটা কে হতে পারে। সে কিমসুর হাতে একটা আংটি দেখে, আর এতে করে তার মনে পড়ে যায় যেসব মেয়েদেরকে সে মেরেছিল আর তাদের মধ্যে এই আংটিটা কোন মেয়ের ছিল। আর এখন জেন পরিষ্কারভাবে বুঝতে পারে যে তাকে এভাবে কেন রামধোলাই করা হচ্ছে। অন্যদিকে দেখা যায় যে জেনের বন্ধু যে মেয়ের বাড়িতে ছিল সে সেই মেয়েটিকে আসলে বন্দি করে রেখেছিল। আসলে তারা কোথাও গেস্ট হয়ে গিয়ে সেখানে থাকা কম বয়সী মেয়েদেরকে শিকার করত। দেখা যায় সে মেয়েটিকে নিয়ে রান্নাঘরে চলে আসে, আর এর আগেই যে সে তাকে মেরে ফেলবে ঠিক তখনই কিমসু সেখানে চলে আসে। আর তখন জেনের বন্ধু তাকে দেখে অবাক হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে যে তুমি শব্দ না করে ভেতরে কিভাবে এলে। এরপর কিমসু তাকে ভীষণ ভাবে মারধর করে। এদিকে তখন জেনও সেখানে এসে যায়, আর সবাই মিলে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু সে জেনের বন্ধু আইজো এবং সেই মেয়েটিকে এতটা খারাপ ভাবে মারে যে তারা প্রায় একেবারে অজ্ঞান হয়ে যায়, আর তাদের এমন অবস্থা করে যাতে ভবিষ্যতে তারা কাউকে আর মারতে না পারে। আর সেখানে আবারও কিমসু জেনকে খুবই ভয়ঙ্কর ভাবে ধোলাই করে, আর তার মুখ থেকে তখন শুধু চিৎকারই বের হতে থাকে। পরের দিন সকালে দেখা যায় এই বাড়িতে পুলিশ এসে পড়ে, আর তারা সবাইকে গ্রেপ্তার করে ফেলে। আর সবার অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর দেখা যায় যে তখন কিমসুর শরীরেও আঘাত লেগেছিল, আর এই জন্য তাকেও সেলাই করানো হয়। এবং ঠিক তখনই সেখানে তার সেই পুরনো বন্ধু চলে আসে যে তাকে ক্যাপসুল দিয়েছিল। সে জিজ্ঞেস করে যে এই লোকটাকে পুলিশের হাতে দিচ্ছ না কেন। তখন কিমসু উত্তর দেয় যে এখন নয়। সে বলে যতক্ষণ পর্যন্ত না সে প্রতিটি অপরাধের জন্য সম্পূর্ণ শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ছাড়বই না। তখন তার বন্ধু তাকে বলে যে আমি যে ক্যাপসুলটা দিয়েছিলাম সেটা কি এখনো কাজ করছে। আর সে আরো বলে যতক্ষণ তার কনস্টিপেশন না হয়ে যায়, মানে ডায়রিয়া না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেটা তার ভেতরেই থাকবে। কিন্তু কিমসু তাকে চুপ থাকতে বলে, কারণ ঠিক পাশেই ছিল জেন। এরপর সে পর্দা সরিয়ে চেক করে দেখে যে জেন পুরোপুরি অজ্ঞান হয়ে আছে, কিন্তু আসলে জেন অজ্ঞান হওয়ার ভান করছিল। আর এভাবেই সে তাদের দুজনের মধ্যেকার সব কথাবার্তা শুনে ফেলে, এবং এখন সে বুঝে যায় যে তার শরীরের কোথাও একটা ট্রান্সমিটার বসানো আছে, আর যার মাধ্যমে কিমসু সবসময় তার লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপর কিমসু আবারও জেনকে একটা নির্জন জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসে যাতে সে আবারও কিছু করার চেষ্টা করে, আর কিমসু তখন তাকে আরেকবার শিক্ষা দিতে পারে। কিন্তু এখন জেন সবকিছুই জেনে গিয়েছিল। সে জানে যে কিমসু আসলে কে, আর সে এও জানে যে কিমসু কেন তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছে। আর সে এটাও খুব ভালো করেই জানে যে তার শরীরে একটা ট্রান্সমিটার আছে এবং কিমসু এখনো তাকে শুনতে পাচ্ছে। তখন জেন কিমসুকে বলে যে আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, তো আমি আমার জীবনে এরকম খেলা কখনোই খেলিনি, এবার দারুণ মজা হবে। আর আমি জানি কোন
কোন মেয়ের কারণে তুমি আমার থেকে প্রতিশোধ নিচ্ছ, আর আমি তার বাড়ির ঠিকানাও জানি। কিন্তু এইবার তুমি সারা জীবন আফসোস করবে এই ভেবে যে যখন তোমার সুযোগ ছিল আমাকে মেরে ফেলার, তখন তুমি আমাকে মেরে ফেলোনি। আর হ্যাঁ, একটা কথা তো বলা প্রায় ভুলে গিয়েছিলাম। তো এরপরে জ্যান যে কথাটা বলতে যাচ্ছিল সেটা কিমসুকে একেবারে ভেঙে চুরে দেয়। আমি যখন তোমার ফিয়ন্সেকে মেরে ফেলছিলাম তখন সে বলেছিল যে সে প্রেগনেন্ট, হয়তো তুমি সেটা জানতেও না। সে আমার কাছে তার নিজের প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু আমি তাকে দেইনি। আর সেই মুহূর্তে তোমার তার পাশে থাকা উচিত ছিল। এরপর দেখা যায় জেন একটা কেমিস্টের দোকানে যায়, আর সে লুজ মোশন হওয়ার বেশ কিছু ঔষধ নেয়, আর নিজের পেট থেকে সে ক্যাপসুলটা বের করে ফেলে। আর তারপরে সেই ক্যাপসুলটা অন্য আরেকজনের শরীরে ঢুকিয়ে দেয়। আর যতক্ষণ পর্যন্ত কিমসু সেখানে পৌঁছায় ততক্ষণে জেন পালিয়ে গিয়েছিল। আর এবার কিমসুর কোনো ধারণাই ছিল না যে জেন আসলে কোথায় যেতে পারে, কারণ তার শরীরের মধ্যে সেই ট্রান্সমিটার আর এখন ছিল না। তাই কোনো উপায় না পেয়ে সে হাসপাতালে জেনের বন্ধুর কাছে যায়, যে তার মতোই একজন সাইকো কিলার ছিল। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে যে বলো এই মুহূর্তে জেন কোথায় যেতে পারে। তার বন্ধু তাকে বলে তুমি জেনের খেলা বুঝোনি, তুমি যেটা তাকে দিয়েছো, যেভাবে দিয়েছো, ও সেটাই তোমাকে ফিরিয়ে দেবে। এর মানে হলো এবার সে তোমার গার্লফ্রেন্ডের পরিবারকে ছাড়বে না, আর এরপর এমনকি তুমি তাকে ধরে ফেললেও তার কিছুই আসবে যাবে না। এরপর কিমসু সেখান থেকে চলে আসে, আর ঠিক তখনই জেনকে তার সহকর্মী ফোন করে। সে বলে জেন নাকি পুলিশের কাছে ফোন করে বলেছে সে নিজের একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে তারপর সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এরপর সে জিজ্ঞাসা করে যে তার লোকেশনটা কোথায়। আর যখন জেনের কাছে তার লোকেশন আসে কিমসু তখন আতঙ্কিত হয়ে যায়, কারণ সেই লোকেশন হলো সেই ঠিকানা যেখানে তার গার্লফ্রেন্ডের পরিবার থাকতো। এখন কিমসু পুরোপুরি বুঝে যায় যে জ্যান তার গার্লফ্রেন্ডের পরিবারকে মারতে চায়। আর জ্যানের বন্ধু যে হাসপাতালের ভিতরে কিমকে আগেই বলেছে যে জ্যান মানুষকে মারার সময় যতটা যন্ত্রণা দেয় ততই সে আনন্দ পায়। অর্থাৎ যদি জ্যান তার পরিবারের কাছে পৌঁছে যায় তাহলে সে তাদের যন্ত্রণা দিয়ে দিয়ে ধীরে ধীরে শেষ করে ফেলবে। তাই কিমসুর লক্ষ্য ছিল যে কোনোভাবেই হোক জ্যানের আগেই তাকে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু কিমসু পৌঁছানোর আগেই জ্যান সেখানে পৌঁছে যায়, আর তার গার্লফ্রেন্ডের বাবাকে সে দারুণভাবে আঘাত করে। একই সঙ্গে সে তার গার্লফ্রেন্ডের বোনকেও শেষ করে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে কিমসু একেবারে ভেঙে পড়ে। সে কোথাও না কোথাও নিজের ভুল বুঝতে পারে। যদি সে জেনকে আগেই খতম করে দিত তাহলে আজকের দিনটি হয়তো কখনই তাকে দেখতে হতো না। আর এদিকে নিজের কাজ শেষ করার পর জেন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। এরপর সে পুলিশে কল করে বলে আমি নিজেই আপনাদের কাছে আত্মসমর্পণ করতে আসছি, এবং সে একটি লোকেশনও জানিয়ে দেয়। আসলে নিজেকে পুলিশের হাতে তুলে দেওয়া এটাও ছিল জেনের একটা চালাকি, যাতে কিমসু নিজের হাতে তার উপরে কোনো প্রতিশোধ না নিতে পারে। আর এই প্রতিশোধ না নিতে পারার কষ্ট তাকে সারা জীবন ধরে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আর জেন আসলে এটাই চাইছিল। এরপর সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পুলিশ তার জন্যই আগে থেকেই অপেক্ষা করছিল। আর এর আগে পুলিশ জ্যানকে ধরে ফেলে কিমসু সেখানে চলে আসে, আর চিলের মতন করে ছো মেরে তাকে নিয়ে যায়। এরপর তাকে সেই একই বাড়িতে নিয়ে আসে যেখানে জেন তার ফিয়ন্সেকে মেরে ফেলেছিল। সেখানে কিমসু জেনকে বেঁধে রাখে সেই জায়গায় যেখানে সে সবাইকে মেরে ফেলত। এরপর সে জেনের উপরে খুব খারাপ ভাবে টর্চার করতে থাকে। জেন তখন চিৎকার করে বলে যে আমাকে মারো, আমাকে মেরে ফেলো। কিন্তু কিমসু বলে যে আমি এই খেলা এত সহজে শেষ করব না, আর আমি যদি তোমাকে মেরে ফেলতেই চাইতাম তাহলে অনেক আগেই মেরে ফেলতাম। সে আরো বলে আমি তোমাকে তখনই মারবো যখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা নিজের চোখের সামনে দেখতে পাবে, আর যখন তোমার চোখে ভয় থাকবে, আর সেটাই হবে আমার বদলা নেয়া। এসব শুনে জেম চিৎকার করে অনুনয় করতে থাকে যে ছেড়ে দাও আমাকে, নয়তো আমাকে মেরে ফেলো, তুমি আমাকে আগে থেকেই অনেক কষ্ট দিয়েছ। তখন কিমসু বলে এই লাইনটা তুমি অন্যদের মুখে অনেকবার শুনেছ, এখন সেটা তুমি নিজে নিজেই অনুভব করো। এরপরে সে জেনকে বলে তুমি কি ভয় পাচ্ছ? জেন তখন হেসে ওঠে আর বলে ভয় আর ব্যথা সে তো আমার ডিকশনারিতেই নাই, এটা তুমি ভালো করেই জানো, আর তুমি এই খেলায় নেমে সবকিছু হারিয়ে ফেলেছ। তখন কিমসু বলে আমি চাই তোমার মৃত্যুর পরেও তুমি ব্যথা অনুভব করো। তারপর সে দরজা বন্ধ করে দেয় এবং জ্যানের মুখে একটা রশি ঢুকিয়ে বেঁধে দেয়। আসলে যেখানে সেটা বাঁধা ছিল ঠিক তার উপরেই একটা বিশাল ব্লেড ঝোলানো ছিল, এবং যদি কেউ রশিটা টানে যা তার মুখের ভিতরে ঢোকানো ছিল তবেই ব্লেডটা তার ঘাড় কেটে ফেলবে। আর রশির একটা মাথা দরজার কাছে বেঁধে আছে। এভাবে সে পুরো সেট আপ করে কিমসু এখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই বাইরে থেকে একটা ট্যাক্সি এসে পৌঁছায়, যার ভেতরে ছিল জেনের বাবা মা আর তার একমাত্র ছেলে। তখন ভেতর থেকে জ্যান বলে যে আমি বেঁচে থাকবো, তুই আমাকে কোনোভাবেই মারতে পারবি না, আর আমি কাউকেই ভয় পাই না। আসলে কিমসু সেখানে তার সেই ক্যাপসুলটা রেখে চলে গিয়েছিল, যার মাধ্যমে সে জেনের সব কথাবার্তা শুনতে পাচ্ছিল। ঠিক তখনই জ্যান দেখতে
পায় তার পরিবার বাইরে দাঁড়িয়ে আছে। আসলে তারা ভেতরে জেনকে কোনোভাবে দেখে ফেলে আর তার পরিবার তাকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকতে চায়। জেন তখন তাদেরকে ভেতরে আসতে মানা করতে চায়, কিন্তু যদি সে মুখ থেকে রশিটা ছেড়ে দেয় তাহলে ব্লেডটা সোজাসুজি তার ঘাড়ের উপর এসে পড়বে। আর এদিকে বাইরে থেকে তার পরিবার দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তারা জানতো না যদি দরজা খোলা হয় তবে রশিতেই টান পড়বে আর সেটাই হবে জেনের জন্য মৃত্যু ফাঁদ। আর এইটা ছিল সেই মুহূর্ত যখন জেন চোখের সামনে মৃত্যু, ভয় আর যন্ত্রণা সবকিছুই একসাথে দেখতে পাচ্ছিল। আর এটা ছিল সেই যন্ত্রণা যে এতদিন পর্যন্ত অন্য মানুষকে দিয়ে এসেছিল। আর আজ সে একই পরিস্থিতিতে বসে আছে। সে প্রাণপণে চিৎকার করে বলতে চায় যে দরজা খুলো না, কিন্তু তার মুখ বাঁধা ছিল, তাই সে কিছুই বলতে পারে না। আর যখন বাইরে থেকে তার বাবা মা দরজা খুলতে থাকে, ধীরে ধীরে তার মুখ থেকেও রশি সরে যেতে থাকে। আর যখনই দরজা খুলে যায় তখন উপর থেকে ব্লেডটা সোজা তার গলায় নেমে আসে। আর এভাবেই জেন এখানেই শেষ হয়ে যায়। এদিকে বাইরে দাঁড়িয়ে কিমসু তার জীবনের প্রতিটি ব্যথা, যন্ত্রণা, ভয় আর অনুভূতি শুনছিল। আর জেনের শেষ হওয়ার সাথে সাথে কিমসুর চোখেও তখন জল চলে আসে। যদিও সে তার প্রতিশোধ নিতে চেয়েছিল, এমনকি জেনের চোখে ব্যথা, ভয় দেখেছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজের সবকিছুকে হারিয়ে ফেলেছিল। তো বন্ধুরা, এরই সাথে ভয়ঙ্কর সাইকো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তো আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।